হুকোকে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত কারণের জন্য, বিভিন্ন কারণের জন্য ওনাকে ত্যায্যমুক্ত করেছিলেন সেই সময়। কিন্তু উনি কিন্তু সেই সমস্ত কথাগুলো তুলে ধরেছিলেন। আবার কয়লাকুটির দেশ উনি লিখলেন যে নিপীড়িত নির্যাতিত মানুষের কথা তুলে ধরার জন্য, তখন উনি ওই বই নিয়ে সাইকেল করে রূপসপুর থেকে গেলেন রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ বললো যে খুব ভালো লেখা হয়েছে, এই লেখাটা কেউ লিখতে পারেনি এর আগে ভারতবর্ষের কোনো সাহিত্যিক। তুমি লিখেছো, এই বইটাকে তুমি পাবলিশ করো, এই বইটা একদিন খুব হিট করবে। পরবর্তীকালে ওনার সে বিশ্বাস এলো না। তখন কল্লোলিকের চরম ব্যস্ততার মধ্যেখানে সবাই চেষ্টা করছে প্রতিষ্ঠিত করার জন্য। শরৎচন্দ্রের কাছে শরৎচন্দ্র বললেন যে না, এই বই চলবে না, এই বই বাজারে তোমার এই গল্প কেউ পড়বে না। উনি কিন্তু সেদিন রবীন্দ্রনাথের উপর ভরসা করে লিখেছিলেন। আজকে সঞ্জয় লীলা বনসালী ওই গল্পটা লেখার জন্য আজকে আসছে, 4 কোটি টাকা দাম দিচ্ছে। ওই গল্পটা কিনবে ওদের পরিবারের লোকের কাছ থেকে, কোন লোকের কাছে আসছে। তো সেই নিজের জীবনের, নিজের দেখা, নিজের ইতিহাস, আপনারাও তো সেরকম যে গল্প লিখছেন, আপনারা তো দেখছেন বাস্তবে। আপনারা তো সমাজ ব্যবস্থা দেখছেন পরিবর্তন কিভাবে হচ্ছে। এই 20-25টা বছর ধরে যে পরিবর্তন হয়ে গেছে, আপনারা তো নিজের চোখেই দেখছেন। আপনারা তো সেই চোখের দেখার মধ্যেখানেই তো তুলে ধরছেন কথাবার্তা। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, খালি আমি অনুরোধ করবো যে আপনারা একটু ধরুন, আপনারা ধরলেই হবে। আপনাদের ধরার মধ্যেখানে আমরা যদি আমাদের বাংলা একাডেমিটাকে তুলে ধরতে পারি, এবং আমরা যদি কিছু মানুষকে তৈরি করে দিতে পারি, কিছু ছেলেকে যদি আমরা তৈরি করে দিতে পারি, বা তাদের উপর দায়িত্ব যদি আমরা চাপিয়ে দিতে পারি, আসানসোল কর্পোরেশনের মতন খুশি আর আমার মতন খুশি কেউ হবে না। কারণ আমি এটা ভাববো যে আমাদের পরের প্রজন্ম, ধরুন আমাদের তো 63 বছর বয়স হয়ে, যার পরে 64 হবে, আমরাও তো এবারে অমলদার মতন 78 হয়ে যাওয়ার 6-7 বছর পরে, তখন তো আর হয়তো পারবো কিনা বা থাকবো কিনা তাও জানি না।